অন হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, সাজিদ বলেন এবার। আমি কারেন্টলি ব্রেন স্টেশন 23 তে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আছি 2.5 বছর ধরে। তো ওইখান থেকে আমার ম্যানেজার যে আমাদের সিনিয়র লেভেল আছে তারা অবশ্য সবাই প্রায় হচ্ছে আইএসটিকিউ সার্টিফিকেট। আর আমার টিমে যারা আছে তারাও হচ্ছে আইএসটিকিউ সার্টিফিকেট। তো যেহেতু 2.5 বছর হয়ে গেছে, এখন মিড লেভেলে যেহেতু আছি, তা আমার এখন সার্টিফিকেট নেওয়া এখন প্রয়োজন মনে করতেছি। কেন এসডিএলসি প্রসেস, এসডিএলসি মেথড কেমনে কাজ করে ওইটার মাধ্যমে আইএসটিকিউ সম্পর্কে ভালো করে জানা যায়। আবার ইন্টারন্যাশনাল রেকগনাইজেশনও লাগে অনেক সময়। তো এই কারণে তো আমাদের অফিসে যারা যারা আর্টিকেল সার্টিফিকেট তাদের সাথে মানে আমাদের যে এসকিউএল লিড, যে মানে সবার যে এসকিউএল বস বলতে গেলে, তিনিও আপনার ইনস্টিটিউশন থেকে পাশ করছে। আপনি চিনবেন মনে হয় নাদিয়া জামান আপনাকে। তো নাদিয়া না? ওভারঅল, হ্যাঁ, ওভারঅল সবাই প্রায় আপনার কথাই বলছে যখন আজ থেকে যখন সম্পর্ক কিছু উঠছে। তো আমার সালেকিন ভাই আমার রুমমেট, পাস হচ্ছে আমার ভার্সিটির বড় ভাই, আবার সিনিয়রও অবশ্য। তো উনিও সাজেস্ট করছে যে আপনার ওইখানে করলে সবচেয়ে ভালো হবে। তো ওইখান থেকে আসা, আর ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য এটা দরকার আসলেই। তো এই কারণেই আজ থেকে দিনে হচ্ছে পড়ালেখা করার জন্য আসলাম। আপনার গ্রাজুয়েশন কোথা থেকে? আমার গ্রাজুয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং থেকে, আইআইইউসি। আইইউসি, আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমি একটু প্রথমে আমার পরিচয়টা দিই, তারপরে হচ্ছে ক্লাসের নর্মস, তারপরে কোর্স কারিকুলাম নিয়ে একটু কথা বলবো। তো আমি বেসিক্যালি একজন সফটওয়্যার ডেভেলপার বলতে পারেন। ফ্রম দ্য ভেরি বিগিনিং আই হ্যাভ joined in Samsung first in 1998 মেবি। তো মানে আমি হচ্ছে টিচিং প্রফেশনে অফার ছিল, কিন্তু আমি আসলে টিচিং এ যেতে না চেয়ে প্রথমে প্রোগ্রামার হতে চেয়েছিলাম। যদিও টিচিং প্রফেশনের স্যালারিটা ভালো ছিল, কিন্তু আমি ওটা না করে আগে প্রোগ্রামার হতে চাইছি। মোটিভেশনটা কি, আমি যদি টিচিং এ যাই ওই একই জিনিস বারবার পড়াতে হবে স্টুডেন্টকে, আর আমি যদি ডেভেলপমেন্টে যাই তাহলে আমার অনেক বেশি এক্সপেরিয়েন্স হবে। পরবর্তীতে টিচিং এ ফিরে আসছি ঠিকই, কিন্তু সেই সেই টিচিংটা ছিল সেরা মজার টিচিং, যেখানে আমার রক্তক্ষরণের গল্প বলতে পারতাম। অন্যান্য প্রফেসর আমার সাথে পারতো না। আমার বেশিরভাগ ক্যারিয়ারের সময়টা কাটছিল হচ্ছে ড্যাফোডিলে। ড্যাফোডিল ইউনিভার্সিটির আমি দুইটা রোল প্লে করতাম। একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর কোর রোলটা ছিল হচ্ছে পুরা ইউনিভার্সিটির সলিউশন তৈরি করার ডিপার্টমেন্টের হেড, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের হেড। আর ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড বা ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এর সফটওয়্যার হেড ছিল, যেটা হচ্ছে বাইরে সফটওয়্যার বিক্রি করার ব্যাপারে। যে সফটওয়্যার গুলো বানাতাম বাইরে যেন বিক্রি, ইউনিভার্সিটি তো বিক্রি করা যায় না, ওই জন্য। বা ড্যাফোডিলে আসার আগে একটা দুইটা মাইলস্টোন আমার লাইফে আসছে। সেটা হচ্ছে আমি যখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তখন একটা সফটওয়্যার তৈরি করেছিলাম ওরাকেল দিয়ে, যেটা এই যে মাল্টি লেভেল মার্কেটিং আছে না, মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে ডেস্টিনি 2000, নাম শুনতে তো সবাই না? ডেস্টিনি 2000 এর জন্মের আগে আমার তৈরি করা সফটওয়্যার অন্য একটা কোম্পানি ইউজ করত। ডেস্টিনি থেকে আরো অনেক বেটার সলিউশন তৈরি করেছে। বাংলাদেশের প্রথম মাল্টি লেভেল মার্কেটিং সফটওয়্যার আমি বানাই, স্টুডেন্ট ছিলাম তখন আমি। সেই সময় ওই সফটওয়্যারটা আমি 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করেছিলাম, বুঝতে পারছি? তো পরে ওই সফটওয়্যারটা, এখন ওই সফটওয়্যার আছে কিন্তু ওই সফটওয়্যার ইউজ করি না। আহ, কারণ এই ধরনের অর্গানাইজেশন গুলো বেশিরভাগই হচ্ছে এই মানে চিটিং করে পাবলিকের কাছে। হুম।
বাট কনসেপ্টটা খুব সুন্দর ছিল, এবং এই মাল্টি লেভেল মার্কেটিং এই কনসেপ্টটা ছিল আমার থিসিস পেপার। লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট কিন্তু আমি, তুহিন খান। আমি কিন্তু লন্ডন গিল্ডহল ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। হ্যাঁ, পরে নর্থ লন্ডন যেটাকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হিসাবে এখন আছে, তাই না? গিল্ডহল ইউনিভার্সিটি আর নর্থ লন্ডন মিলে হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হয়েছিল। এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য আমি স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি মাস্টার্স এর জন্য। তো যাই হোক, এরপরে ওই কোম্পানি স্যামসাং থেকে আসার পরে আমি আরেকটা অর্গানাইজেশন জয়েন করেছিলাম, যখন হচ্ছে আমি ওই এই সফটওয়্যারটা বানাই সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এরপরে আমি একটা ইআরপি সলিউশন তৈরি করলাম যখন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট, এবং যে ইআরপি দিয়ে ইন্ডিয়ার ট্যালি সফটওয়্যারকে ঢাকার মার্কেট থেকে আউট করে দিয়েছিলাম। পারতো না আমার সাথে, পারতো না। আমি ডেমো দেখালে ট্যালির ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করাইছি এনার্জি প্যাক থেকে। ছোটখাটো কোম্পানি না কিন্তু, এনার্জি প্যাক, পাওয়ার জেনারেশন, এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ট্যালির ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করে আমার সফটওয়্যার নিয়েছিল। অবশ্যই ট্যালির থেকে দাম বেশি ছিল আমার সফটওয়্যার। হ্যাঁ, তো এরকম কিছু ফুটপ্রিন্ট আছে আমার। আমি ড্যাফোডিলে আসার পরে যখন এই টেস্টিং নিয়ে কথাবার্তা হচ্ছিল, বাংলাদেশে প্রথম আইএসটিকিউবির এই কারিকুলাম নিয়ে আসছে ড্যাফোডিল। তো এবং আমি ছিলাম প্রথম স্টুডেন্ট, মানে প্রথম ব্যাচের প্রথম স্টুডেন্ট। ব্যাচ না, অ্যাকচুয়ালি এটা ব্যাচ বলবো। ইন্ডিয়া থেকে সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্টকে আমরা হায়ার করে নিয়ে এসেছিলাম, যেহেতু প্রথম ইন্ডিয়ান সফটওয়্যার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্ট। উনি হচ্ছে আইএসটিকিউবির ইন্ডিয়া চ্যাপ্টার, আমরা যেমন আইএসটিকিউবির বাংলাদেশ চ্যাপ্টার। তো উনি এই 40 ঘন্টার কোর্স 5 দিনে শেষ করছে, প্রতিদিন 8 ঘন্টা করে, এবং একদিন গ্যাপ দিয়ে পরের দিন হচ্ছে ফাইনাল পরীক্ষা। এবং আমরা 25 জনের ভিতরে মাত্র 6 জন পাস করেছিলাম। হ্যাঁ, তো এরপর থেকে আমাকে ট্রেনার বানানো হলো বাংলাদেশে। তো আমি আইএসটিকিউবির অথরাইজ ট্রেনার এখনো। আইএসটিকিউবির সাথে আমার ইনভলভমেন্ট বেশ ভালোই। আপনাদের যে সিলেবাস পড়ানো হবে, এই সিলেবাসের অথর কিন্তু আমি। এটা কি জানেন কেউ? জি স্যার, আমি অনেক রিসার্চ করছি স্যার। তো এই সিলেবাসের অথর আমি। এটা একটা দারুণ একটা ইয়ে ছিল আমার কাজের যে পরিধি, যদিও ওদের তুলনায় আমি খুবই কম। ওরা তো অনেক আগে থেকে আসলে আছে, সারা ওয়ার্ল্ডের সব নিয়ে, শুধু বাংলাদেশে আমি একটু গরিব দেশের আমাকে নিয়েছিল। তো প্রায় 23 জন মেম্বার মিলে এই সিলেবাসটা তৈরি করা হয়েছে, এবং এই সিলেবাসে যে 23 জন লোক কাজ করেছিল সারা ওয়ার্ল্ডে, তার ভিতরে ইউএস এর একজন ছিল, অস্ট্রেলিয়ার কেউ ছিল না, মোটামুটি বেশিরভাগই ইহুদিয়েরা। জার্মান, তারপরে ইসরায়েল, হ্যাঁ, এসব ইউরোপের অনেকগুলো, ইউরোপই বেশি। আর বাংলাদেশ থেকে শুধু আমি একা ছিলাম। তো ওদের সাথে কাজ করতে গিয়ে আমার অনেক এক্সপেরিয়েন্স হয়েছে। আসলে টেস্টিং কি, মাইন্ডসেটটা আসলে কেমন, টেস্টিং এর মূল যে প্রাণ সত্তাটা কোন জায়গায়, সেটা আমি আসলে ওদের কাছ থেকে বুঝছি। পরবর্তীতে বাংলাদেশে হচ্ছে গভর্নমেন্ট লেভেলে যতগুলো ট্রেনিং হয়েছে আমাকে দিয়ে করাইছে ড্যাফোডিল। তো ড্যাফোডিলে আমি 2020 পর্যন্ত ছিলাম। পরে হচ্ছে আমি মালয়েশিয়ায় পিএইচডি করতে চলে যাই। তো সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে অফার দিয়ে বসলো আমাকে। পরে ড্যাফোডিল থেকে মালয়েশিয়া চলে গেলাম একেবারে রিজাইন দিয়ে। তো কোভিড এর সময়টা আমি মালয়েশিয়াতে ছিলাম ওই বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসাবে। পরে আমি আবার ফিরে আসছি, একটু শর্ট করে বলছি আর কি। ফিরে আসছি, এসে এখন একটা
ইউনিভার্সিটিতে জয়েন করি নাই, কারণ ইউনিভার্সিটিও হচ্ছে ওই আগের মতো, ওই পড়াচ্ছি একই জিনিস, স্টুডেন্টরা পড়তে চায় না। আমি বেশি করে পড়াতে চাইলেও স্টুডেন্টরা নিতে চায় না। একবার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাভা ক্লাস নিচ্ছি আমি, তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে আমার। ইউনিভার্সিটিতে শর্ট সিলেবাসে পড়ে, কমপ্লিট হওয়ার পর আমি বললাম যে ঠিক আছে, তোমাদের একটু বেশি করে শিখায় যাতে ইন্ডাস্ট্রিতে গেলে কাজে লাগতে পারে। ওই যে বেশি করে পড়াইছে না, এই জন্য আমার নামে কমপ্লেন আসছে। স্টুডেন্ট রেখে আমার মানে 4-5 জন স্টুডেন্ট কমপ্লেন করছে যে স্যার বেশি পড়ায়। ওদের বলে, ওদের অনুমতি নিয়ে পড়াইতে গেছিলাম আমি, হ্যাঁ, কারণ ওগুলো আমি পরীক্ষায় দেব না সেটা বলেও নিছি। তারপরেও যা কমপ্লেন করেছে, এরপর থেকে আমি আর বেশি করে পড়াই না স্টুডেন্টদের। তো পরে মালয়েশিয়া থেকে এসে আমি একটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা, ওইটাতে জয়েন করেছি। এখন হচ্ছে ওই হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এর আইটি ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। তো স্কোপ অনেক বড়, এই কাজ অনেক বিশাল স্কোপ, যেটা ইউনিভার্সিটিতে চিন্তা করাই যায় না। এই জন্য ভালো লাগছে। সবাই একটু অবাক হয় যে ইউনিভার্সিটির টিচার টিচিং প্রফেশন থেকে কর্পোরেট অফিসে কেন আসে। হম এখানে এসে আমার একটু সমস্যা হয়েছিল যে কর্পোরেট পলিটিক্স বুঝতে আমার বছর খানেক লাগছে। লোকজন প্রচুর মিথ্যা কথা বলে, বিশ্বাস করা যায় না, মানে খুবই কাছাকাছি এসে দেখা যাবে যে শত্রু, চেনাটা খুব মুশকিল। তো এটা এনজয় করি আমি এখন এইগুলা, কারণ হচ্ছে যে আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি কখনোই মিথ্যার আশ্রয় নিই নাই, অতএব আমার সাথে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে শেষ পর্যন্ত টিকতে পারে না। তো এর ভিতরে আছি মোটামুটি, গভর্নমেন্ট লেভেলে কাজ করেছি। আর আমার আইএসটি কিউবির এই ট্রেনিং এ যারা সার্টিফাইড টেস্টার হয়েছে বাংলাদেশে প্রায় 99% আমার স্টুডেন্ট, 1% এদিক ওদিক দিয়ে পড়ছে হয়তো। আম, তারপরে হচ্ছে এই যে আজকে যে রেকর্ড হচ্ছে, পুরা ক্লাসে তো রেকর্ড হবে, এই রেকর্ড স্টুডেন্টরা আমার এখানে অ্যাডমিশন না নিয়েও কোনো কারণে রেকর্ড পেয়ে গেলে সেটা দেখে পড়ে পড়ে আর পাশ করে আসছে, এরকম স্টুডেন্ট আছে। একবার একজন ফোন দিয়েছে, স্যার আমি পাশ করে গেছি। আমরা চিনলাম না তো, স্যার আপনার ইউটিউব দেখে দেখে পড়ে পাশ করে আসছে। তো আমি বললাম যে চুরি করা জ্ঞান হয়ে গেল না এটা। তো যাই হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং অ্যান্ড হচ্ছে টিচিং, আর এখন হচ্ছে কর্পোরেট পুরো আইটি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছি আমি মোটামুটি। আইএসটি কিউবিটা যদি ভালো করে আপনি শিখতে পারেন, খুব সহজ হয় যে কোনো সেক্টরে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাবে। আইএসটি কিউবির এই কোর্সটা যত না সার্টিফিকেট ওরিয়েন্টেড, তার থেকেও বেশি হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ম্যাটার আছে এখানে। এই সাইকোলজিটা আপনাকে একসাথে এই কোর্সটা করলে 3টা লাইনে আপনি যেতে পারবেন। একটা হচ্ছে সার্টিফিকেশন পাওয়া, যেটা হচ্ছে জবের জন্য হচ্ছে একটা লুক্রেটিভ সার্টিফিকেট। দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যে টেস্টিং করতে যাওয়ার জন্য, আমরা চাকরি করার জন্য চাকরি করি অনেক আছে না, কিন্তু চাকরিটাকে পেশা নিয়ে যদি নেশাতে নেওয়া যায়, তাহলে আমার এই ক্লারিক্যাল থিঙ্কিং প্রসেসটাকে বন্ধ করে আমার ভালো লাগার জায়গাটা তৈরি হবে। যে আমি আসলে অফিসে যাওয়া আসা করাটা আমার কাছে বোরিং মনে হবে না, অফিসে থাকাটা মনে হবে যে এটা আনন্দদায়ক ব্যাপার, যদি আপনি ওটাকে ওন করতে শেখেন। এই জিনিসটা শেখানো হয় আইএসটি কিউবির সিলেবাস। হ্যাঁ, যেটা আমি মেন্টালি সাইকোলজিক্যালি আপনি ইউ হ্যাভ টু বি আ টেস্টার। হ্যাঁ, তখন মনে হবে না যে এটা আপনাকে বার্ডেন মনে হচ্ছে, তখন মনে হবে যে এটা ভাল লাগা থেকে হচ্ছে আমার, এই জিনিসটা তৈরি হয়। আর একটা সব থেকে বড় যে উপকারটা হয়, সেটা হচ্ছে আপনার সারাউন্ডিং আপনাকে পছন্দ করা শুরু করবে। হ্যাঁ, আপনার সারাউন্ডিং কি হবে, তাকে পছন্দ করবে। মানে আপনি যতটুকু অ্যাকসেপ্টেবল ছিলেন তার থেকেও বেশি অ্যাকসেপ্টেবল হয়ে যাবেন এই কোর্সটার যদি ইনার মিনিংটা বুঝতে পারেন।
হ্যাঁ, ইনার মিনিংটা যদি বুঝতে পারেন এই কোর্সে, তাহলে আপনি একটা জনপ্রিয় একটা ভালো মানুষে পরিণত হবেন। এবং মিথ্যাচার না করেও যে অনেক বেনিফিট নেওয়া যায় দুনিয়া থেকে, এটা বুঝতে পারবেন। কোনো কিছুর কি বলে মিথ্যার আশ্রয় নেওয়া দরকার নাই। আপনি কাউকে আহ, সংশোধন করার জন্য পজিটিভ ওয়েতে সংশোধন করার প্রক্রিয়াটা শিখে যাবেন। আপনি টেস্টিং করছেন অন্যজনের খুঁত ধরা, তাই না? অন্যজনের কাজের খুঁত ধরা। এই খুঁত না ধরেও ভালো টেস্টার হওয়া যায়। হ্যাঁ, এই জিনিসগুলা অ্যাকচুয়ালি এই কোর্স থেকে আমরা জানবো। এই কোর্সের যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা আছে সেটা আমি আমার মতো করে এক্সাম্পল তৈরি করি। এই কোর্সটা তো আমি ওই ইন্ডিয়ার টেস্টিং বোর্ডের প্রেসিডেন্টের কাছেও পড়ছি, কিন্তু তার মতো করে সে পড়িয়েছে, কিন্তু আমি পড়াই আমার মতো করে। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই আইএসটি কিউবির সিলেবাসটা তো অনেকেই দেখছেন। 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টারে আমাদের প্রথম চ্যাপ্টারে কোয়েশ্চেন থাকবে সম্ভবত 8টা, দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে হচ্ছে 5টা মতো, তৃতীয় চ্যাপ্টারও 5টা, কত হয় 18। 11টা থাকে হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারে, 11টা 5 নম্বরে থাকে 9টা। আচ্ছা, 11 আর 9 হচ্ছে আমাদের 20টা। বাকি থাকলো কয়টা? 2টা। সেই 2টা থাকবে হচ্ছে চ্যাপ্টার 6 থেকে। তো এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। আমাদের এক্সামের যে স্ট্রাকচারটা, সেই এক্সাম হচ্ছে 40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনে যদি 1.5 মিনিট করে সময় দিই, তাহলে 60 মিনিট হয়। এগুলো অঙ্ক কষে বের করা কিন্তু। হ্যাঁ, তো আমাদের যারা নন নেটিভ ইংলিশ, যাদের যাদের হচ্ছে নেটিভ মাদার টাং না ইংলিশ, তাদের জন্য আরো 15 মিনিটস এক্সট্রা দেওয়া হয়। তার মানে অলমোস্ট আপনারা 75 মিনিট সময় পাবেন। যদিও আমি এখান থেকে যে টেস্টগুলো নেব এটা 1 ঘন্টার মধ্যেই নিই, যাতে করে পরীক্ষার হলে আপনার ভালো যেন ব্রিদিং স্পেস থাকে। আচ্ছা, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে, চ্যাপ্টার প্রত্যেকটা না, যেমন ফার্স্ট চ্যাপ্টার শেষ করার পর একটা কুইজ নেব, সেকেন্ড অ্যান্ড থার্ড মিলে একটা কুইজ হবে, চ্যাপ্টার 4 শেষ করে একটা কুইজ, আর 5 অ্যান্ড 6 মিলে একটা কুইজ হবে। মোট 4টা কুইজ নেব আমি। এবং আমি কুইজ নেওয়ার পরে এটাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করি, যে কেন অ্যান্সারটা কারেক্ট, কেন এটা রং, এর ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা করে দিই, যাতে করে আপনারা যে কোনো সিচুয়েশনে, যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, আপনি যেন ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ওয়েটা জানলে নিজেই হচ্ছে অ্যান্সার খুঁজে বের করে ফেলতে পারবেন। হুম, কারণ আইএসটি কিউবির কোনো কোশ্চেনই হচ্ছে রিপিট হয় না। সো কোনো ডাম্প মুখস্থ করে আসলে সম্ভব না। এই জন্য অনেকে কনফিডেন্স পায় না। ওই ছোটবেলা থেকে মুখস্থ বিদ্যা করে আসছে না, যে প্রশ্নের অ্যান্সার মুখস্থ করে নিছে, কি বলে পাঞ্জেরি গাইড মুখস্থ করেছে, এইভাবে হচ্ছে এডুকেশন সিস্টেমটা আমাদের। কিন্তু যখন আপনাকে ওপেন ছেড়ে দেওয়া হবে, যে কোশ্চেন কি হবে জানি না, কিন্তু এই সিলেবাসের উপরে কোশ্চেন হবে, ওইভাবে মানসিকভাবে পড়ার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রুত পঠন আছে না, র্যাপিড রিডিং। র্যাপিড রিডিংটা এই 2 মাস ধরে প্র্যাকটিস করেন, কারণ কোশ্চেন একবারের বেশি 2বার পড়ার টাইম পাবেন না। র্যাপিড রিডিং যদি প্র্যাকটিস হয়, তাহলে আপনি একবারেই পুরা জিনিসটা একটু আস্তে আস্তে পড়লেও একবারে হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, রিডিং এর একটা আর্ট আছে, যে আপনি একটা সেন্টেন্স পাংচুয়েশন ঠিক মতো যদি বলতে পারেন, তাহলে অর্থটা কাছাকাছি চলে আসবে। আপনি একটা ওয়ার্ড হয়তো জানেন না, কিন্তু সেই ওয়ার্ডের থিমটা বুঝে ফেলবেন যে পুরাটা পড়তে গেলে। তো
কিছু কিছু কোয়েশ্চেন আছে বেশ বড়, প্রায় 1 পৃষ্ঠার মতো। ডায়াগ্রাম অনেকগুলা দিয়ে এরকম ভাবে করে রাখে। কিছু কিছু কোয়েশ্চেন ছোট আসে। বাট যাই আসুক না কেন, আইএসটিকিউ এর কোয়েশ্চেনের প্যাটার্নটা হচ্ছে একটু ইয়ে টাইপের, ক্লিয়ার না। আপনাকে অনুধাবন করতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হয় না। আপনাকে মনে হবে যে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। কনফিউজ করে দেয়। কারণ লাইফটাই হচ্ছে কনফিউশনের। টেস্টিং প্রফেশনটাই হচ্ছে কনফিউশনের। হ্যাঁ? তো কোয়েশ্চেন গুলো এমন আসবে যে ধরেন বলবে যে এর ভিতরে কারেক্ট, মোস্ট কারেক্ট কোনটা? মোস্ট কারেক্ট। মোস্ট কারেক্ট শব্দের অর্থ মানে আরো কারেক্ট আছে। তার ভিতরে মোস্ট কারেক্ট, বেস্ট অ্যান্সার, লিস্ট অ্যান্সার, হ্যাঁ, এরকম আসবে। নট টাইপের। তো যখন বলা হয় বেস্ট অ্যান্সার কোনটা, দেখেন আমি কিন্তু আপনাদের সাথে হয়তো অতটা পরিচিত না, কিন্তু আমি যদি বলি আমার বাড়ি কোথায়, আমি 4টা অ্যান্সার দেব, কোনটা মোস্ট কারেক্ট আপনারা বুঝতে পারেন কিনা দেখি। আমার বাড়ি বাংলাদেশ, আমার বাড়ি খুলনা ডিভিশন, আমার বাড়ি মেহেরপুর, আমার বাড়ি নোয়াখালী। বলেন তো কোনটা মোস্ট কারেক্ট? স্যার বাংলাদেশ মেহেরপুর মেহেরপুর টু দ্য তার পয়েন্ট দিতে হবে না? হ্যাঁ মেহেরপুর খুলনার ভিতরে মেহেরপুর। দেখেন, মেহেরপুর হচ্ছে বাংলাদেশের ভিতরে, মেহেরপুর খুলনা ডিভিশনের ভিতরে, আবার বাংলাদেশের ভিতরে না, মানে বাংলাদেশ এবং খুলনা ডিভিশনের ভিতরে। তেমন 3টাই কারেক্ট, কিন্তু কারেক্ট কিন্তু 3টাই, কিন্তু মোস্ট কারেক্ট কোনটা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ অ্যাকচুয়ালি এই জিনিস, এই ধরনের আপনার ফুল কন্ট্রোল থাকা লাগবে মাথার ভিতরে। হ্যাঁ, মানে আপনি যেন আবসা যেন না দেখেন, ফুললি কন্ট্রোল। আপনি এই রাস্তা দিয়ে কোনোদিন যান নাই, তো কি হয়েছে? রাস্তা দিয়ে তো গেছেন, তাই না? এই কনফিডেন্সটা থাকা লাগবে। হ্যাঁ, যেমন ধরেন কেউ যদি বিদেশের মাটিতে প্রথম যায়, তার একটা কেমন যেন হেজিটেশন থাকে, তাই না? আমি কোথায় চিনবো কি না চিনবো, কাকে কিভাবে যাব, কোন রাস্তা কি হবে, থাকে না? কোন গাড়িতে উঠবো, কোন ট্রেনে যাব, বা কিসে, এরকম একটা থাকে না? খুব প্রবলেম করে এই বিষয়গুলো, আচ্ছা, যারা বাংলাদেশ থেকে নতুন আসে। আমি নেদারল্যান্ডে গেছিলাম। হ্যাঁ, তো শিফল এয়ারপোর্টে নামলাম, নামার পরে আমার হোটেল ছিল উটরিচ নামে একটা স্টেটে। হ্যাঁ, কারণ ওখানে একটা প্রোগ্রামে আমি জয়েন করব। তা আমি একা একা চলে গেছি। গিয়ে ওখান থেকে আমি অনলাইনে সার্চ দিলাম এখান থেকে উটরিচ যাবো, দেখলাম ট্রেন আছে। ট্রেন কি এয়ারপোর্টে, ওখান থেকে ট্রেনে উঠলাম, গেলাম ওখানে। ওখান থেকে দেখলাম যে আমার যে হোটেল বুকিং করা আছে ট্রেন স্টেশন থেকে হচ্ছে 27 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তা আমি করছি কি, হাঁটা শুরু করছি। তখন সন্ধ্যা 7টা বাজে। পুরা জনমানব শূন্য একটা রাস্তা দিয়ে আমি ট্রলি নিয়ে চলে যাচ্ছি আমার লাগেজটা নিয়ে, এবং যেতে 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 আমি কি হোটেলের সামনে পৌঁছে গেলাম। তখন বাজে প্রায় সন্ধ্যা 7টা, হ্যাঁ এরকম। তা আপনি চিন্তা করতে পারেন যে প্রথমবার গিয়ে এরকম ভাবে কেউ যায়, তাই না? আপনি খুঁজবেন যে না ট্যাক্সি দিয়ে যাই, কোনো ঝামেলা হলে। লাগেজ টাগেজ সব নিয়ে আমি হাঁটা শুরু করছি। সো আমি সুপার কনফিডেন্ট যে কি আর হবে। যদি এমন হয় পৌঁছাতে পারলাম না, আবার ফিরে আসলাম ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে, বা কিছু একটা ব্যবস্থা হবে তখন। তো এই কনফিডেন্স লেভেলটা থাকা লাগবে। আমি একদিন আমার সাথে আর একজন হচ্ছে পরে এসে জয়েন করছিল বাংলাদেশে। তো আমস্টারডামে ঘুরছি, খিদা লাগছে, কিন্তু হালাল খাবার কোথায় পাওয়া যায় আমি খুঁজে পাচ্ছি না। তো আমার সাথে আছে, সে বলছে যে ভাই চলেন ম্যাকডোনাল্ডসে খাই। আমি বললাম যে তুই খা, আমি হারাম জিনিস খাবো না। হ্যাঁ, ও অনেকবার বলার পর আমি যখন এরকম
ঝাড়ি দিছি কষে, তা আমি না খেয়ে থাকবো কিন্তু তারপর হারাম জিনিস খাবো না। তো পরে আমি একজনকে জিজ্ঞেস বুঝানোর জন্য যে হালাল শব্দটা যে ওরা জানে এটা আমি জানতাম না। তা আমি ওদের এক্সপ্লেন করছি যে আই নিড সাম ফুড হুইচ ইজ পারমিটেড ইন ইসলাম, এইভাবে বুঝাচ্ছি। হ্যাঁ, তো সে বলছে হালাল হালাল, ইয়েস হালাল। তখন সে আমাকে গাইড করলো, তুমি এই রাস্তা দিয়ে 200 মিটার যাওয়া, ওখান থেকে রাইট টার্ন করবা, করে ওখানে দেখবে যে একটা গ্রিন কালারের একটা বিল্ডিং আছে, ওইখানে তোমার পাকিস্তানি রেস্টুরেন্ট আছে। তো আমার ওইটা এই যে খোঁজাখুঁজি করতে প্রায় 2 ঘন্টা মতো লাগছে আমার। তো কি হয়েছে, না পাওয়ার কি আছে, তাই না? আপনার নিজের উপর ভরসা থাকতে হবে, অন্য কারো উপরে না। আমি আইএসটিকিউবির জেনারেল অ্যাসেম্বলিতে জয়েন করছিলাম সাংহাইতে 2015-এ। তো যেহেতু চাইনা সাংহাই, আমি জানি না হালাল খাবার পাওয়া যাবে কিনা, আমি বাসা থেকে 49টা রুটি বানিয়ে নিয়ে গেছি। 7 দিন থাকবো, 49টা রুটি বানায় নিয়ে গেছি। প্রসেস করছে এমন ভাবে যে হালকা তেল আর একটু চিনি দিয়ে তারপরে বানায় নিয়ে, যাতে নষ্ট হবে না, 1 মাস থাকবে এরকম করে। আর হচ্ছে ওই যে ছোট চিংড়ি মাছ আছে না, ইচা মাছ না কি যেন বলে, ওটাকে এটা শুকায় নিয়ে চলে গেছি, একটু তাওয়ার উপরে ফ্রাই করে নিয়ে গেছি, অন্য কিছু না দিয়ে, খালি 1 কেজি চিংড়ি মাছ, প্রোটিনের অভাবে। এরপরে কিছু গুঁড়া দুধ নিয়ে গেছি, নুডলস নিয়ে গেছি, এইগুলা নিয়ে পুরো একটা লাগেজ ভর্তি করে নিয়ে গেছি। মানে আমার ছোট একটা লাগেজ ছিল হচ্ছে খাবারের লাগেজ, কারণ আমি ওখানে খাবো না, চায়নাতে গিয়ে আমি খাবো না, এই হচ্ছে আমার প্ল্যান। খুব সুন্দর মতো আমি 1 সপ্তাহ কাটিয়ে চলে এসেছি কোনো খাবার না খেয়ে, জানেন। এই খাবার খেয়েছেন? হ্যাঁ, এই খাবার খেয়ে। ওয়াও। আপনার ডেইলি যদি 7টা করে রুটি থাকে, 3 বেলা না খেলে কোনো যাওয়া আসে কিছু? এই রুট 3 বার হয়ে যায় না? একটা স্যার অ্যারাবিক ফিল পেয়েছি। আবার আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি। যেমন ধরুন আমি হাইয়েস্ট 4 দিন না খেয়েছিলাম। কিচ্ছু না, আপনার ইচ্ছা। আপনি বলবেন আমার খিদে লাগছে না, খিদে লাগলেও আপনি বলবেন যে শরীরকে বলবেন তুই চাইলেও দিব না। এ আস্তে আস্তে মোটিভেট হয়ে যায়, শরীর মোটিভেট হয়ে যাবে, হয়ে নিজেই সে এনার্জি সেভিং করা শুরু করে, যে যেহেতু খাবে না অতএব আমি চলার মতো ব্যবস্থা করব। ভেরি ডাইনামিক বডি আমাদের। হ্যাঁ, আর যখন আপনি ছেড়ে দেবেন না আমার তো খাওয়া ছাড়া বাঁচছি না, আপনি আসলে বাঁচবেন না। তখন আপনি হয়তো মনে হয় ফেইন্ট হয়ে যাবেন, আমি আর হাঁটতে পারছি না, এরকম একটা অবস্থা হবে। কিন্তু যখন আপনি বলবেন আমার খিদা লাগছে না, খিদা লাগবে না। সো এনিওয়ে, খুব মজার মজার জিনিস আছে লাইফের। তো এখন আসি আমরা আজকে এটা দিয়ে শেষ করব, সেটা হলো সফটওয়্যার টেস্টিং খুবই ডিমান্ডিং একটা জব। কেন আপনারা জানেন? ডিমান্ড কি দিয়ে প্রকাশ করা হয়? ডিমান্ড প্রকাশ হয় যে আমার জন্য কে কত খরচ করতে পারে। তার মানে হচ্ছে আমি টেস্টার হিসেবে জয়েন করলে কত টাকা স্যালারি দিবে। যে প্রফেশনের ডিমান্ড বেশি মানে হচ্ছে তার স্যালারি বেশি। মূল কথা তো এইটাই, আর কোনো কাজ নাই, এই আর কোনো কিছু নাই, এর মাঝখানে আর কোনো কিছু নাই। যদি ডিমান্ড না থাকতো কম স্যালারিতে রাখতো। সো ডিমান্ড প্রকাশ করার জন্য আসলে শুধু মনিটরি ভ্যালু দিয়ে যথেষ্ট। কিন্তু সাথে সফটওয়্যার টেস্টিং কিন্তু চ্যালেঞ্জিং জব। এটা এটা কিন্তু সহজ মানে নর্মাল কোনো জব না, ভেরি চ্যালেঞ্জিং জব। কেন জানেন চ্যালেঞ্জিং জব? কি চ্যালেঞ্জ আছে টেস্টিং প্রফেশনের জন্য? সাজিদ দেখি বলতে পারে কিনা, সাজিদ তো 2.5 বছর ধরে টেস্টার হিসেবে কাজ করছে।
প্রত্যেক সময় কনসেপ্ট চেঞ্জ হয়ে যায় সফটওয়্যারে। আবার বিজনেস নলেজ জানা লাগে, যে সফটওয়্যারে কাজ করি সেই বিজনেস নলেজটা তাড়াতাড়ি গ্যাপ করতে হয়। তার মানে হচ্ছে সাজিদ যেটা বললো সেটা হলো যে কনটেক্সট চেঞ্জ হয়ে যায়, এক এক রকম কনটেক্সট, এক এক রকম অ্যাটিটিউড। তো মোটামুটি আমরা কনটেক্সট যদি আমরা লিস্ট আউট করতে চাই, হতে পারে এরকম যে আমরা বিজনেস অ্যাপ্লিকেশন একটা কনটেক্সট, বিজনেস অ্যাপ্লিকেশনের মধ্যে আবার হয়তো ওয়েব টাইপের কনটেক্সট আছে, মোবাইল অ্যাপ টাইপের কনটেক্সট আছে, এমবেডেড সিস্টেম সম্পর্কে কনটেক্সট একরকম আছে, অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে কনটেক্সট চেঞ্জ হতে পারে, কোনো আইওটি ডিভাইস। মেশিন ক্রিটিক্যাল সিস্টেম হতে পারে। হ্যাঁ, আমি যদি টেস্টিং করি হচ্ছে এয়ারক্রাফটের ইঞ্জিনের সফটওয়্যার টেস্টিং করতে পারি আমরা। হ্যাঁ, অথবা আমরা এমন কোনো কি বলে মেডিকেল ইকুইপমেন্টের সিস্টেম টেস্টিং করতে পারি আমরা। বিভিন্ন ধরনের কনটেক্সট থাকতে পারে। তো আমি জানি না আমার যে অর্গানাইজেশনে কাজ করবো তারা কোন কনটেক্সটে করছে। হ্যাঁ, আর আরেকটা যেটা বললো, বাট এই যে কনটেক্সট গুলো নেই, কনটেক্সট গুলো হচ্ছে শেখার বিষয়। শেখার বিষয়টা শিখে নিলে হয়, চ্যালেঞ্জ থাকবে না। আর শেখার বিষয়টা শিখে নিলে চ্যালেঞ্জ থাকে না, কাজ এটা। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? শেখাটা। শেখাটা চ্যালেঞ্জ না, শেখাটাও চ্যালেঞ্জ না। এই যে আমরা বসে গেছি এখন শিখতে, আর চ্যালেঞ্জ থাকবে না। এটাই। আচ্ছা, মূল চ্যালেঞ্জটা হচ্ছে অন্য জায়গায়। এই কনটেক্সটটা বুঝতে হবে। আমি আমি টেস্ট করে কি কি টেস্ট করছি সফটওয়্যারে, কি এনশিওর করি আমরা? কোয়ালিটি। কোয়ালিটি এনশিওর করি। তো কোয়ালিটি কি জিনিস? প্রপার ওয়েতে কাজ করতে। প্রপার ওয়েতে কাজ। কোয়ালিটিকে মাপা যায়? না। হ্যাঁ, তাহলে প্রথম যে জিনিসটা চ্যালেঞ্জ পেলাম, কোয়ালিটি। যে কি বলে সাজিদ খুব ভালো ছেলে, কত ইউনিট ভালো? স্কেলিং করবো কি করে? ভালো লাগে। হ্যাঁ, এর কোনো ভালো মন্দ বলে কি স্কেল করা যায়? তার না। মানে কোয়ালিটেটিভ ডাটাকে কখনোই আমরা পরিমাপ করতে পারি না, হয়তো অনুভব করতে পারি, এর বেশি কিছু না। অনুভবেরও আবার বিভিন্ন ধরনের, এক একজনের অনুভব এক এক রকম। তার মানে আমাকে টেস্ট করতে হবে এমন জিনিস যাকে পরিমাপ করতে পারছে, তার পরিমাপের একক নাই। কত বড় চ্যালেঞ্জ! আমি যা 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 টেস্ট করছি, করে আমি বলছি এটা ওকে, এটা খুব ভালো লাগছে। কে বললো ভালো লাগছে? আপনার ভালো লাগতে পারে, আমার তো ভালো লাগে না। সো সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা কোয়ান্টিটি না, এটা কোয়ালিটি। সো কোয়ালিটির পরিমাপের একক নেই, তাই না? বলে আল্লাহ খুব খুশি হয়েছে, এই জন্য আল্লাহ অনেক সোয়াব দেবে। কয়টা সোয়াব? এক হুজুরকে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই কয়টা সোয়াব পেলে জান্নাতে যাওয়া যায়? আপনি যে গুনেন সোয়াব, তাই না? ইল্লাল্লাহ 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 করে গুনতেছে। ভাই কয়বার গুনলে, কত সংখ্যা হলে জান্নাতে যাওয়া যায়? আছে কোনো মা? নাই। নাই। এটি সব থেকে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে জিনিস মাপতে পারেনি সেই জিনিস আবার আমাকে অ্যাকাউন্টেবল করা হয়। যে সফটওয়্যার কোনো ডিফেক্ট পাওয়া গেছে, দোষ হচ্ছে টেস্টারের। টেস্টার কেন এইটা রিলিজ দিল? তো মানে কাজ করলো একজন, দায় হচ্ছে আর একজনের। তাই না? এরকম হয়েছে না? একজন এই কি বলে, আমরা দেখেছি অনেক পত্রিকায় আসছে যে সন্ত্রাসীরা ওদেরকেই ক্ষতিগ্রস্ত করে আবার ওদের নামে কেস করে। করে না বাংলাদেশে এরকম? বলেন। তো তার মানে কি দাঁড়ালো? উদর পিন্ডি বুদর ঘাটে না, বানাচ্ছে ডেভেলপাররা, দোষ হচ্ছে টেস্টারের।
এই আর এক চ্যালেঞ্জ। তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে ইউ আর নট ওয়েলকাম ইন দ্য টিম। আপনাকে কখনো ওয়েলকাম করা হয় না। আপনাকে পিছনে ডাকে হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট বলে। টেস্টারকে দেখতে ইচ্ছা করে না ডেভেলপারদের। টেস্টার আর ডেভেলপারের মধ্যে সম্পর্ক হচ্ছে সাপে নেউলে সম্পর্ক। ডেভেলপাররা টেস্টারকে দেখলে মনে ইস, কার মুখ দেখে যে উঠলাম আজকে, আজকে দিনটাই খারাপ যাবে। কারণ কি বলেন তো? টেস্টারদের আর হ্যাঁ বলেন। ওর ভুল কারণ ওর ভুল ধরতে হয়, বের করতে হয়। হ্যাঁ, ওই লোকের ওর যে কাজের ভুল ধরতে হয়। আপনি কারো ভুল ধরলে সে কখনোই আপনাকে আর ওয়েলকাম করবে না। আপনি সব থেকে বড় দুশ্মন, যতই সত্যি কথা বলেন। আপনি মনে করছেন এটা তো আমার জব, আমি তো ভুল না ধরলে কে ধরবে, তাই না? এইটাই সে সব থেকে বড় ভুল। হাজার সত্যি কথা বললেও আপনাকে অপছন্দ করবে, কিন্তু আপনি ভুল ধরেন না, দেখবেন যে আপনাকে খুব পছন্দ করবে। তাহলে একটা অপছন্দনীয় একটা এনভায়রনমেন্টে যেটাকে আপনাকে অবাঞ্ছিত মনে করে, তারা মনে করে এই লোকগুলা বেহুদা এখানে থাকে, সরে গেলে একটু আরাম। এরকম একটা অবাঞ্ছিত পরিবেশে থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ। তাই না? এই তিনটা বড় বড় চ্যালেঞ্জ হচ্ছে সফটওয়্যার টেস্টিং প্রফেশনের জন্য। আর এই তিনটা চ্যালেঞ্জকে আমরা অপরচুনিটিতে, শক্তিতে পরিণত করব এই আইএসটিকিউবি সিলেবাস থেকে। ঠিক আছে? এবং যা কিছু আমরা শুনলাম যে আমাদের দেখতে পারে না, এর মূল কারণ হচ্ছে আমি নিজে। কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন আমাকে অপছন্দ করে। আমরা মনে করি আমরা রাইট। আমার সম্পর্কে কি আচরণ করা হবে, আমাকে পছন্দ করবে কি করবে না, এই দায় দায়িত্বটা হচ্ছে আমার নিজের। কারণ আমার উচ্চারিত প্রতিটা শব্দ, আমার চাহনি, আমার হাঁটা, আমার চলা, আমার লেনদেন, সমস্ত কিছু, যা কিছু করছেন সবকিছু ক্রিয়েটিং ইওর মডেল টু আদার্স মাইন্ড। আপনার সাজিদের একটা মডেল আমার ভিতরে তৈরি হচ্ছে। সাজিদ কিভাবে কথা বলে, সাজিদের হ্যাঁ বিভিন্ন কনটেক্সটে তার আচরণটা কেমন, হ্যাঁ এই সমস্ত বিষয়গুলা সাজিদের মডেল আমার মনের ভিতরে একটা সাজিদ বানাই। এটা যদি পজিটিভ কোনো মডেল তৈরি হয় তাহলে সাজিদ আমার কাছে পছন্দনীয় ব্যক্তি। আর এটা যদি নেগেটিভ মডেল তৈরি হয় তাহলে তাকে আমি পছন্দ করব না। আর এই মডেলটা তৈরি করে কে? আমি করি। আমি কি আমার মনের ভিতরে তৈরি করি? না, এই যে সাজিদ করে। তা আমি অনেক বড় একটা কথা বলে দিছি, বড় দাগে একটা কথা বলেছি, সেটা হলো যে আমাকে অন্য লোক আমার সামনে যে আছে সে কিভাবে আমার সাথে ট্রিট করবে এইটাও আমি শিখিয়ে দিয়েছি তাকে। এখন এরকম একটা প্রেক্ষাপটে যখন আমি টেস্টার, এরকম একটা প্রেক্ষাপটে আমার সাথে ডেভেলপাররা কি আচরণ করবে, এটা আসলে টেস্টিং প্রফেশনের দায় না, এটা হচ্ছে আমার ব্যক্তি রাশেদ করিমের দায়। বুঝতে পেরেছেন? ভবিষ্যতে আমার এই আইএসটিকিউবি কোর্স করার পরে আপনাদের মনে হবে যে সাজিদের নাম ধরে বলি আমি, সাজিদই হচ্ছে একমাত্র টেস্টার দেখলাম যাকে আসলে পছন্দ করা যায়। বাদ বাকি সব টেস্টার খারাপ। ডেভেলপারদের আচরণ এরকম হবে। ঠিক আছে? এরকম একটা মডেল
তৈরি হতে হবে নিজে। হ্যাঁ, তো আমি সাইকোলজির ইম্প্যাক্ট দিয়ে অ্যাকচুয়ালি আগামী ক্লাস থেকে আমি শুরু করব। প্রথম কি বলে সামনের সপ্তাহে আমি একটু কক্সবাজারে যাচ্ছি অফিসের কাজেই। আম, 3-4 শনিবারে হ্যাঁ শনিবারে ব্যাক করব, আস্তে আস্তে হয়তো রাত হয়ে যেতে পারে, এই জন্য রবিবারে ক্লাস নেবো আবার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটু টাইম মেনটেন করি। ইনশাল্লাহ। তুহিন খান যেহেতু 2 ঘন্টা থাকবে মনে হয়, তাই না? হ্যাঁ স্যার, সমস্যা নেই আজকের জন্য। স্যার একটা বিষয়, আপনি শুক্রবার দিনের কথা বলছিলেন, সাজিদ ভাই যদি মানে সময়টা ম্যানেজ করতে পারে তাহলে আপনার কি কোনো অসুবিধা হবে? শুক্র শনিবার হলে আমি প্রয়োজন হলে আমার হলিডে থেকে আমি শনিবার গুলাকে হলিডে নিয়ে নিই। সাজিদের কোনো সমস্যা আছে? শুক্রবারে তো 8টা পর্যন্ত অফিস থাকে, এই জন্য একটা সমস্যা আর কি। কয়টা পর্যন্ত? 8টা পর্যন্ত। ও, রাত 8টা। জি জি, আমাদের 11টা থেকে রাত 8টা, এটা একটা সমস্যা আর কি। যদি 9টার সময় হয় তাহলে আমি পারবো ম্যানেজ করতে। না, 9টা হলে আবার অনেক রাত হয়ে যাবে, কারণ আমি আবার তাড়াতাড়ি ঘুমাই। আমি নর্মালি হচ্ছে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই। ও আচ্ছা। যেদিন ক্লাস থাকে সেদিন একটু 10টা পর্যন্ত জাগতে হয়। তাহলে আমরা এক কাজ করি, 3 ঘন্টা না করে আমরা 2 ঘন্টা করি, যাতে করে তুহিন যেহেতু 2 ঘন্টার সময় পাচ্ছে, 2 ঘন্টা করে আমরা ক্লাস করে পরে বাড়ানো যাবে। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ডেট এরকমই থাক, শনি আর রবি, বাট আমরা 2 ঘন্টা করে করবো। ঠিক আছে। ও শনিবারে কি তুহিন খানের শনিবারে কি অফিস ডে না? ইয়ে মিউট করা আছে। শনিবার থেকে শুরু, শনি আচ্ছা, রবি সোম মঙ্গল এই 4 দিন আমার 40 আওয়ার কভার করতে হয়। শনি রবি সোম মঙ্গল। তো আমি একদিন এখান থেকে হলিডে নিতে পারবো, আমি ম্যানেজারকে বলেছেন আমার হলিডে গুলো। তাহলে শনিবারে যদি হলিডে নেন তাহলে হচ্ছে শনিবার যেহেতু আমারও এখানে ছুটি, শনিবারে আমরা 4 ঘন্টা করলাম, জি স্যার, এটা আর রবিবারে 2 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে শনিবারের দিন তাহলে যেহেতু ছুটির দিন, শনিবারে হচ্ছে 7টা থেকে আমরা করবো, 7টা থেকে 11টা না? ঠিক আছে স্যার। ঠিক আছে, জি। জি। তবে এই শনিবার না, এই শনিবার আমি কক্সবাজার থাকবো। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ। এই রবিবারে তাহলে তো কাজ হবে স্যার, তাই না? ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। আপনার শরীর খেয়াল রাখবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।